লেকচার 11 শুরু করা যাক। আমরা লেকচার 10 পর্যন্ত কিছু কিছু থার্মোডাইনামিক কনসেপ্টসের ওপর সিঙ্গেল কম্পোনেন্ট ওয়াটারের ফেজ ডায়াগ্রাম ড্র করতে পেরেছি এবং ওখানে দেখেছি যে তিনটে জোন, স্পেসিফিক জোন ক্রিয়েট হচ্ছে অন প্রেশার টেম্পারেচার প্লট। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে ভেপার, এবং কিভাবে ডায়াগ্রামটা এলো ফ্রম ফ্রি এনার্জি টেম্পারেচার প্লট সেটাও আমরা দেখিয়েছি। এবং সেখানে ফ্রি এনার্জি হায়ারার্কি দিয়ে দেখানো হয়েছে যে কোন জোনে কোন ফেজটা স্টেবল হবে এবং কোন ফেজগুলো মেটাস্টেবল হবে। এবং এটাও দেখা গেছে যে ফেজ ডায়াগ্রাম ড্রয়ের সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট কনসিডারেশন হচ্ছে যে যখনই কোনো একটা ফেজ বাউন্ডারি সিঙ্গেল কম্পোনেন্ট রিজিয়নে ঢুকবে তখন সেটা মেটাস্টেবল হয়ে যাবে এবং সেটা ডটেড দিয়ে দেখানো হবে। আজকে আমরা যেটা কনসিডার করব, আমরা আজকের লেকচারে দুখানা টপিক নেব। ফার্স্ট টপিকটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স অফ ওয়াটার ফেজ ডায়াগ্রাম। আমরা দেখব যে তিনটে এক্সাম্পল নেব, সেই এক্সাম্পল দিয়ে দেখা যাবে যে ওয়াটার ফেজ ডায়াগ্রাম আমাদের ওই ফেজ ডায়াগ্রামটা ওই প্র্যাকটিক্যাল ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং ফেজ ডায়াগ্রাম, ঠিক আছে, সেটা বোঝা যাবে। আর তারপরে আমরা সলিউশন থার্মোডাইনামিক্সে ঢুকে যাব। আমাদের সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেমটা হয়ে গেছে, এইবারে আমরা সলিউশন থার্মোডাইনামিক্সে ঢুকবো ধীরে ধীরে। এবং সেই থার্মোডাইনামিক্সটা একটু দরকার আমাদের, সেটা কারণ হচ্ছে টু ডেভেলপ ইকুয়েশনগুলো ডেভেলপ করতে হবে এবং সেই ইকুয়েশনের বেসিসে কিন্তু আমরা বাইনারি ফেজ ডায়াগ্রাম প্লট করব। আমরা মাল্টি কম্পোনেন্ট সিস্টেম বলতে বাইনারি বোঝাবো এখানে, কিন্তু টার্নারি, কোয়াটার্নারি সব সিস্টেমে কিন্তু এই ইকুয়েশনগুলো ভ্যালিড হয়। ওকে, তা আপাতত আমরা ফর সিম্পলিসিটি আমরা বাইনারি ফেজ ডায়াগ্রামই থাকবো, তাই জন্য এটা লেখা হয়েছে সলিউশন থার্মোডাইনামিক্স প্রোগ্রেশন টু বাইনারি ফেজ ডায়াগ্রাম। তো এবারে আমাদের প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স অফ ওয়াটার ফেজ ডায়াগ্রাম দেখা যাক। আমরা যদি ফেজ ডায়াগ্রামটাকে ড্র করি, আবার প্রেশার টেম্পারেচার সিমেট্রিক্যালি এরকম একটা হবে। সেখানে দিস ইজ সলিড, দিস ইজ লিকুইড, দিস ইজ ভেপার। এবং এটাও দেখেছি এই লাইনগুলো যদি এক্সটেন্ড করি তাহলে সেগুলো ডটেড লাইন হয়। আর যখনই সিঙ্গেল কম্পোনেন্টের ক্ষেত্রে ফেজ বাউন্ডারি, যেটা টু ফেজ ইকুইলিব্রিয়াম বোঝায়, যে কোনো ফেজ বাউন্ডারি যেমন সলিড লিকুইড, লিকুইড ভেপার কিংবা এইটা কিংবা এইটা, সবকটাই কিন্তু টু ফেজ ইকুইলিব্রিয়াম দেখাচ্ছে। এবং টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন যখন একটা সিঙ্গেল ফেজ জোনে ঢোকে তখন কিন্তু সেটা মেটাস্টেবল হয়ে যায়। আমরা দেখেছি কেন মেটাস্টেবল হয়, এবং তার জন্য কারণটা হচ্ছে যে ফ্রি এনার্জি হায়ারার্কি। আমরা গত ক্লাসে যদি ফলো করি তাহলে দেখা যাবে, সেটা বোঝা যাবে। এবারে দেখা যাক কিছু এক্সাম্পল। যেমন আমি সলিড লিকুইড লাইনটাকে যদি ধরি, এই লাইনটাকে ধরা যাক সলিড লিকুইড, এবং এটা ওয়াটারের ক্ষেত্রে কিন্তু, এবং আরও অনেক এবং সলিড এবং লিকুইড আমরা আগেই কনডেন্স ফেজ ধরেছি। এই কনডেন্স ফেজের ক্ষেত্রে অনেক সময় আরও অনেক সিস্টেমের ক্ষেত্রে এরকম নেগেটিভ স্লোপ দেখা যায়, যেমন আয়রনের ক্ষেত্রে দেখা যায়। আমি আয়রনেরটা বলবো না, আয়রনেরটা একটা এক্সাম্পল হিসেবে আমরা অ্যাসাইনমেন্টে রাখবো, তখন বোঝা যাবে যে আয়রনের ক্ষেত্রে কী করে নেগেটিভ স্লোপ দাঁড়াচ্ছে সলিড লিকুইড লাইনটা। কিন্তু অনেক সিস্টেমের আবার সলিড লিকুইড লাইনটা পজিটিভ স্লোপও দেখায়, যেমন CO2। সেখানে মেন কন্ডিশনটা হচ্ছে যে লিকুইড ফেজের মোলার ভলিউম যদি সলিড ফেজের মোলার ভলিউমের থেকে কম হয় তখন কিন্তু ওই পিকুলারিটিটা আসে, এটা নেগেটিভ স্লোপ দেখায়। এই নেগেটিভ স্লোপ হওয়ার জন্য ইন কেস অফ ওয়াটার আমরা কিন্তু বরফ টুকরোকে যদি আমি প্রেস করি, বরফ টুকরোকে প্রেস করলে কি করা যাবে, একটা আইসক্রিম তৈরি হয়, ঠিক আছে। আমরা রাস্তাঘাটে দেখি যে বরফ নিয়ে যায় এবং অনেক রকম সিরাপ থাকে, বরফটাকে প্রথমে একটা আয়রন অবজেক্টের ওপর ঘষে ঘষে বরফ পাউডার করা হয়,
সেই পাউডারটাকে একটা পার্টিকুলার কন্টেনারের মধ্যে, সেটা ডিজাইন থাকে, সেই ডিজাইন কন্টেনারের মধ্যে ঢুকে জোরে প্রেস করা হয়। প্রেস করলেই দেখা যায় সেই টুকরোগুলো সব জুড়ে গেছে। তারপরে তার ওপর সিরাপ মেশানো হয়, ডিফারেন্ট কালার তৈরি করা হয়। ঠিক আছে, এটা কিন্তু এই নেগেটিভ স্লোপের জন্যই পসিবল হয়। ঠিক আছে, সেটা কি করে হয় দেখা যাক। সেটা হচ্ছে, আমি যখনই দুটো বরফের টুকরোকে পাশাপাশি নিয়ে আসছি, ঠিক আছে, সেই পাশাপাশি নিয়ে আসার পরে যখনই প্রেশার দিচ্ছি, প্রেশার দেওয়ার ফলে কি হবে, ইকুইলিব্রিয়াম লাইনটা আমি প্রেশার দিচ্ছি, প্রেশার ইনক্রিজ করছি, প্রেশার ইনক্রিজ করলে কি হবে, ইকুইলিব্রিয়াম লাইনটা এই দিকে মুভ করবে। তার মানে প্রেশার ইনক্রিজ করলে ট্রান্সফরমেশন টেম্পারেচার, যেটা মেল্টিং পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে, সেই ট্রান্সফরমেশন টেম্পারেচারটাও কিন্তু কমে যাবে। কিন্তু অ্যাকচুয়াল টেম্পারেচার তো এই সিস্টেমের এইখানে যে অ্যাকচুয়াল টেম্পারেচারটা রয়েছে, সেই অ্যাকচুয়াল টেম্পারেচারটা মোর দ্যান টি due to the effect of increased pressure. এগুলো দুটোই ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। দুটো ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, কিন্তু প্রেশারের জন্য আমার টেম্পারেচার, ট্রান্সফরমেশন টেম্পারেচারটা বাঁ দিকে মুভ করছে, তার মানে মেল্টিং পয়েন্ট কমে যাচ্ছে। এবং মেল্টিং পয়েন্ট কমে যাওয়ার অর্থ হচ্ছে আমার ওই জায়গাটা মেল্ট করে যাবে প্রেশার বাড়ালেই। ঠিক আছে, এবারে আমি প্রেশারটাকে রিলিজ করলাম, যেই রিলিজ করলাম সঙ্গে সঙ্গে এইটা বাড়তে শুরু করবে। প্রেশার রিলিজ করছি, তার মানে প্রেশার এদিকে মুভ করছি, তার মানে আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, এবারে প্রথমে প্রেশার ইনক্রিজ হয়েছে, প্রেশার ইনক্রিজড, এর তারপরে হচ্ছে প্রেশার ডিক্রিজ করছে, তার মানে আবার ট্রান্সফরমেশন টেম্পারেচারটা ডান দিকে মুভ করবে, এই লাইন বরাবর ডান দিকে মুভ করবে, এই যে সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন বরাবর ডান দিকে মুভ করবে। তার মানে এইটা আবার বাড়তে শুরু করবে, এটা যেই বাড়তে শুরু করবে, করতে করতে একটা সময় আমি যদি পুরনো প্রেশারে নিয়ে যাই, কারণ এই অ্যাকচুয়ালটা একটা পার্টিকুলার প্রেশারে কাজ করছে, ঠিক আছে, যেটা সিস্টেম প্রেশার, যেটা রয়েছে অলরেডি অ্যাটমসফিয়ারে, সেই প্রেশারে কাজ করছে। এইটা তখন আবার এইটা উঠে গিয়ে এটার ইকুয়াল হয়ে যাবে, তখন এই টেম্পারেচারটাও এটার ইকুয়াল হয়ে যাবে। আমি অলরেডি আবার ওই ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে পৌঁছে গেলাম, আবার সলিডিফাই করে গেল। ঠিক আছে, তাই জন্য প্রথমে যখন প্রেস করছি আমার টেম্পারেচার ডিক্রিজ করছে, ট্রান্সফরমেশন টেম্পারেচার, প্রেশার বাড়ার জন্য। আমি যখন প্রেশারটা রিলিজ করে দিচ্ছি, ট্রান্সফরমেশন টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে আবার ওই যে টেম্পারেচারে আইসটা ফর্ম করেছিল সেই টেম্পারেচারে চলে যাবে, ফলে আবার আইস পড়ে যাবে। তাই প্রথমে প্রেশার বাড়ানোর ফলে লিকুইড হবে, মেল্ট করে যাবে, আবার প্রেশার কমিয়ে দেওয়ার ফলে আবার সলিড করে যাবে, এবং সলিড হয়ে গেলেই কী হবে, বরফের দুটো পার্টিকেল জুড়ে গেল। ঠিক আছে, এই করে আইসক্রিমটা বানানো হয়। দিস ইজ ওয়ান এক্সাম্পল। দিস ইজ এক্সাম্পল 1, ice making from ice flake or ice powder. ওকে, এটা হচ্ছে কনসেপ্ট। এবারে আমাদের সলিড ভেপার লাইনটা ধরা যাক, এই লাইনটা ধরা যাক। আমি যদি এক্সাম্পল 2, আমি যদি ন্যাফথালিন নিই, আমি ন্যাফথালিনের কিন্তু হাই ভেপার প্রেশার আছে, হাই স্যাচুরেটেড ভেপার প্রেশার, এবং বিকজ অফ দ্যাট ন্যাফথালিন কিন্তু নর্মাল প্রেশারে খুব তাড়াতাড়ি সাবলিমেট করে যায়, মানে সলিড থেকে ডিরেক্টলি ভেপার করে, কোনো লিকুইডের ফেসের মধ্যে দিয়ে যায় না, এবং তখন এই লাইনটা অ্যাক্টিভ হয়। ওকে, এবং তাই জন্যই ন্যাফথালিন বল আমরা কোনো একটা আলমারিতে যেখানে জামা কাপড় আছে সেখানে আমরা কিন্তু ন্যাফথালিন বল দিয়ে থাকি, কারণ ন্যাফথালিনের একটা কীটনাশক প্রপার্টি আছে। সেই ভেপারটা যখন ন্যাফথালিন নিজে তো ন্যাফথালিন কিছু করবে না, ন্যাফথালিন ভেপারটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ এটার হাই স্যাচুরেটেড ভেপার প্রেশার আছে, এবং তাই জন্য
এটা সবসময় ভেপার ফেস ফর্ম করতে চাইছে এবং ভেপার ফেসটা পুরো আলমারিতে ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে যেন কি পোকামাকড় জামা কাপড়ের মধ্যে জন্মাতে পারে না। ঠিক আছে, সেটা একটা এক্সাম্পল 3। সলিড ভেপার লাইনটা কনসিডার করে হলো। এবারে এই লাইনটা কনসিডার করা যাক। এই লাইনে কীরকম এক্সাম্পল? এখানে একটা এক্সাম্পল আছে, হাই অল্টিটিউডে যারা মাউন্টেনার তারা কিন্তু হাই অল্টিটিউডে প্রেশার কুকার ইউজ করে। ঠিক আছে, এবং প্রেশার কুকার কেন ইউজ করে সেটা জানা যাক। প্রেশার কুকার আমরা কি করি? ভাত তৈরি করি, এবং ভাত করার জন্য আমরা চালটা দিই, জল দিই, ফোটালে ভাতটা তৈরি হয়। ওকে, কিন্তু যদি আমি প্রেশার কমাতে থাকি, প্রেশার যদি কমাই তখন কি হবে? আমি লিকুইডটাকে, এখানে লিকুইড ইউজ করা হচ্ছে, লিকুইড ওয়াটার এবং রাইস ইউজ করা হচ্ছে, এবং লিকুইড ওয়াটারটা বয়েল করে, তখন রাইসটা বয়েল করে এবং রাইস তৈরি হয়, ভাতটা তৈরি হয়। এবারে এটাও কিন্তু প্রেশারের ফাংশন, কারণ তখন এই লাইনটা কিন্তু অ্যাক্টিভ হয়। ঠিক আছে, আমি যদি হাই অল্টিটিউডে যাই, যতই পৃথিবীর সারফেস থেকে আমি হাইট বাড়াবো আমার কিন্তু প্রেশার কমতে থাকবে। ঠিক আছে, এবার প্রেশার যেহেতু কমবে এবং প্রেশার লিকুইড ভেপার সবসময় একটা ইকুইলিব্রিয়ামে মেনটেন করার চেষ্টা করবে, এবং যখন মেনটেন করতে চাইবে তখন কিন্তু লিকুইড ভেপার ট্রান্সফরমেশন লাইনটা এই লাইন বরাবর থাকবে, এবং প্রেশার কমতে থাকছে। হাই অল্টিটিউড, প্রেশার ডাউন, অল্টিটিউড ইনক্রিজ, প্রেশার ডাউনের ফলে ট্রান্সফরমেশন টেম্পারেচার, যেটা আমি টি ইভাপোরেশন ধরেছি, এই ইভাপোরেশন পয়েন্টটাও কমতে থাকবে। তার মানে আমি লো টেম্পারেচারে জলটা বয়েল হয়ে যাবে। এবারে চাল হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে হিট দেওয়া। যখন আমি বয়েল করছি, বয়েল করার সময় আমার ল্যাটেন্ট হিট অফ ফিউশনটা কিন্তু আমার কাজে লাগছে, তাই তো? এবং বয়েল করার সঙ্গে সঙ্গে হিট যাচ্ছে রাইসে এবং রাইসটা তৈরি হচ্ছে। যদি আমি লো টেম্পারেচারে বয়েল করে যাই, আমি রাইস তৈরি করার জন্য সাফিসিয়েন্ট হিট দিতে পারবো না। ঠিক আছে, এবারে যদি সাফিসিয়েন্ট হিট না দিতে পারি তাহলে রাইসটা কিন্তু ভালো করে তৈরি হবে না। তাই জন্য কী করা হয়? প্রেশার কুকার করা হয়। ওখানে প্রেশার কুকারের শর্তটা কি? ভেতরে প্রেশারটা বাড়িয়ে দেওয়া। প্রেশারটা বাড়িয়ে দেওয়ার অর্থটা কি? আমি জলের বয়েলিং পয়েন্টটা বাড়িয়ে দিচ্ছি, অর ইভাপোরেশন পয়েন্টটা বাড়িয়ে দিচ্ছি, এবং প্রেশারটা বাড়িয়ে দিলে কি হবে? জলটা ঠিকঠাক টেম্পারেচারে, হাই টেম্পারেচারে বয়েল করবে এবং আমার রাইসটা হতে সাহায্য করবে। ঠিক আছে, এইটা একটা এক্সাম্পল। হাই অল্টিটিউডে রাইস বানানোর জন্য প্রেশার কুকার ইউজ করাটা সবচেয়ে জরুরি। ওকে, তা না হলে ভাতটা ভালো করে তৈরি হয় না। আর একটা এক্সাম্পল আছে, সেটা আমি স্পেসিফিক্যালি বলতে চাইছি। সেটা একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা ওয়াটার পাম্পে দেখতে পাই। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, এটারই একটা এক্সাম্পল। এটা হচ্ছে সলিড লিকুইডের এক্সাম্পল, এটা সলিড ভেপারের এক্সাম্পল, এটা লিকুইড ভেপারের এক্সাম্পল। লিকুইডের ভেপারে আর একটা এক্সাম্পল ধরা যাক, এইটারই ক্ষেত্রে এক্সাম্পল 4, এটা ধরা যাক। এটার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখি ওয়াটার পাম্প, আমাদের বাড়িতে যে ওয়াটার পাম্প আছে সেটা কিন্তু জলকে কি করে? একদিক থেকে টানে, অন্য দিক থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, আমরা জলকে তুলতে, মানে একটা হাইটে তুলতে আমাদের পাম্পটা কাজে লাগে। সেই পাম্পের কিন্তু ব্লেড আছে, সেই ব্লেডটা একটা পার্টিকুলার ডিগ্রেডেশন হয়। ঠিক আছে, সেই ব্লেডটা আস্তে আস্তে ক্ষইতে শুরু করে এবং ক্ষইতে সেটা মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে ভেঙে যায়। ঠিক আছে, এবং ভেঙে যাওয়ার পরে তখন জল তোলার যে ক্ষমতা পাম্পটার সেটা কিন্তু কমে যায়। পাম্প কিন্তু ঘুরছে, সেম আরপিএমে ঘুরে যাবে, কিন্তু জল তুলতে পারবে না। সেই পার্টিকুলার ভেঙে যাওয়ার যে প্রসেসটা সেটাকে বলে ক্যাভিটেশন। সেই ক্যাভিটেশন যে প্রসেসটা, সেই ক্যাভিটেশন বেসিক্যালি একটা ডিগ্রেডেশন প্রসেস, ডিগ্রেডেশন অফ ইম্পেলার ব্লেড অর পাম্প ব্লেড। ঠিক আছে, সেটা কিন্তু এই ফেজ ডায়াগ্রামটা আমাদের হেল্প করবে বুঝতে কেন হয় ক্যাভিটেশন। এবং ক্যাভিটেশন বেসিক্যালি একটা ইরোশন প্রসেস, এবং সেটার জন্য জলের বয়েলিং এবং লিকুইড ফর্মেশন, মানে ভেপার থেকে লিকুইড এবং লিকুইড থেকে ভেপার, এই যে ফর্মেশনটা, দুটোই ফর্মেশন, এই ফর্মেশন জন্যই কিন্তু ক্যাভিটেশনটা হয়। ক্যাভিটেশন করোশন অফ অর ক্যাভিটেশন ইরোশন অফ ইম্পেলার ব্লেড
অথবা পাম্প ব্লেড, সেটা কি করে হয় সেটা একটু বোঝা যাক, এবং সেটা বুঝতে গেলে আমাদের ওয়াটার ফেজ ডায়াগ্রামটা কাজে লাগবে। আমি একটা যদি পাম্প দেখি, সেই পাম্পটা হচ্ছে এরকম দেখতে হয়। এখানে ব্লেডগুলো ঘোরে, আর এখানে একটা হচ্ছে আই বলে, এখানে ব্লেড আছে। এটা হচ্ছে ডিসচার্জ পয়েন্ট, আর এইটাকে বলে আই, এই অংশটাকে বলে আই অফ এ পাম্প, এবং এই আইয়ের থ্রু দিয়ে ওয়াটারটা ঢোকে। ওকে, আর যদি এটা আমি ক্রস সেকশন দেখি, এটাকে যদি আমি এদিক থেকে দেখি, তাহলে পাবো এরকম একটা এখানে ব্লেডগুলো ঘুরছে, উপর দিয়ে জলটা ডিসচার্জ হয়। আর এটা হচ্ছে সাকশন এন্ড, আর এটা হচ্ছে আই। এই হচ্ছে পাম্পের একটা সিম্পল সিম্যাটিক। আর এইগুলো হচ্ছে ব্লেড। এটা ব্লেড, ঠিক আছে। এই ঘুরছে ব্লেডটা, এবং ব্লেডটা ঘোরার সময় হাই স্পিডে ঘুরছে, এবং হাই স্পিডে ঘোরার সময় একটা সাকশন প্রেশার ক্রিয়েট হয়। সেই ওয়াটার এটা দিয়ে ঢোকে, আইয়ের থ্রু দিয়ে আবার ডিসচার্জ দিয়ে বেরিয়ে যায়। এটা হচ্ছে ডিসচার্জ এন্ড, এটা সাকশন এন্ড, এটা ডি ধরা হয়, এটা আই, এটা ই ধরা হোক, আর এটা সাকশন এন্ড, এটা এস ধরা হোক। এই হচ্ছে আমার কন্ডিশন। এবং টেম্পারেচার এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। টেম্পারেচার হচ্ছে যে নর্মাল অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সেটা রাখা আছে। এটা ধরা হোক অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এইবারে আমি যদি দেখি, তাহলে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের জন্য একটা পার্শিয়াল প্রেশার, একটা স্যাচুরেশন প্রেশার হবে, পি স্যাচুরেশন, উইথ রেফারেন্স টু টি অ্যাম্বিয়েন্ট, এটাকে টি এ ধরা হোক, টি এ উইথ রেফারেন্স টু টি এ। আর আমি যখনই সাকশন দিয়ে জলটাকে সাক করছি, তার মানে একটা লো প্রেশার ক্রিয়েট করছি। সেই লো প্রেশারটা ক্রিয়েট হচ্ছে কিন্তু যখন পাম্পটা ঘুরছে, ঠিক আছে। আমি যদি একটা হাতকে ওয়েভ করি, আমি একটা হাতকে ওয়েভ করলাম, খুব তাড়াতাড়ি যদি হাতটাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে সরাই, যে কোনো একটা দিকে সরাই, যদি আমি উল্টো দিকটা দেখব কিন্তু একটা হাওয়া চারদিকে মনে হচ্ছে যেন আসছে, ঠিক আছে। আমি একটা এরকম করে সরালাম, আমি দেখব যে হাওয়াটা এইখানে একটু বেশি হাওয়া লাগছে। তার কারণ হচ্ছে, এবং ঠান্ডাও লাগে, তার কারণ হচ্ছে যখনই এরকম করি, তাড়াতাড়ি যদি করি, তখনই একটা আমি এয়ার কলমকে খুব তাড়াতাড়ি ধাক্কা দিচ্ছি। ধাক্কা দেওয়ার ফলে কি হচ্ছে, পেছনে একটা লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। সেই লো প্রেশারের জন্য কি হচ্ছে, চারপাশে যে এয়ারটা আছে সেটা কিন্তু জোর করে তাড়াতাড়ি করে ওই লো প্রেশার জন্য আসতে চাইছে। সেম কনসেপ্ট কিন্তু পাম্পে হয়। সেই পাম্পে যখন ব্লেডগুলো ঘুরছে, তখন লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। সেই লো প্রেশার কিন্তু ওয়াটারকে কিন্তু শাক করছে, জলকে শাক করছে, এবং শাক করে সেই আইয়ের থ্রু দিয়ে ভেতরে ঢুকছে, ঠিক আছে। সেই তার মানে আমার আইতে হচ্ছে মিনিমাম প্রেশার হবে, মিনিমাম প্রেশার, সাকশনে লো প্রেশার, মানে অ্যাম্বিয়েন্ট প্রেশার থেকে লো প্রেশারে যাবে, ওকে, এবং লো প্রেশারের থ্রু দিয়ে মুভ করছে। আর ডিতে গিয়ে আবার সেটা হাই প্রেশারে, ডিসচার্জ আমি হাই প্রেশারে করছি, হাই প্রেশারে মুভ করে গেলাম, এবং ফাইনালি সেই জলটা কিন্তু নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারে চলে এলো। কিন্তু ডিতে কিন্তু হাই প্রেশার থাকে, তাই জন্য আমি জলটাকে খুব উঁচুতে তুলতে পারি, ওকে। আমি যদি এই তিনটে প্রেশার নিয়ে কাজ করি, আমি অলরেডি এখানে অ্যাম্বিয়েন্ট প্রেশারে টি এ ধরে নিয়েছি, এই প্রেশারটা ধরা হয় টি মিনিমাম, এটা পি ম্যাক্সিমাম, আর এইটা পি সাকশন ধরা যাক। এবারে আমি যদি আমি তার মানে কোথায় রয়েছি, একটা পার্টিকুলার টেম্পারেচারে রয়েছি। আমি এই টেম্পারেচারে রয়েছি, লেটস সে টি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার রয়েছে। আমার এইটা হচ্ছে পি অ্যাম্বিয়েন্ট, আমি অলরেডি ধরেছি। এখানে টি অ্যাম্বিয়েন্টে পি স্যাচুরেশন, আমি এখানে পি এসে টি করতে পারি, এই পয়েন্টটাকে আমি পি এসে টি ধরছি। তার মানে আমি যদি ওই টেম্পারেচারে উইদাউট এনি চেঞ্জ অফ প্রেশারে কাজ করি,
আমি যদি একটা প্রেশার ডায়াগ্রাম ড্র করি, প্রেশার অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স, আমি যদি অ্যাজ এ ফাংশন অফ এই যে ডিস্টেন্সে ট্রাভেল করছি ওয়াটারটা ফ্রম হেয়ার টু দেয়ার, ডিস্টেন্স ডিসচার্জ জোনে, সাকশন থেকে ডিসচার্জ জোনে, সেই ডিস্টেন্সটাকে যদি আমি একটা এক্স অ্যাক্সিসে ধরি এবং প্রথমে যদি আমি জলটা না ঘোরাই, মানে পাম্পটা যদি না ঘোরাই, তাহলে কিন্তু ওই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে যে স্যাচুরেটেড ভেপার প্রেশারটা রয়েছে ওয়াটারে সেটা মেনটেন করবে, সেই প্রেশারটা এখানে। দিস ইজ পি স্যাচুরেটেড। ওকে, এইবারে আমি কিন্তু ওয়াটারকে সাক করছি। কোথা থেকে সাক করছি? অ্যাটমসফিয়ার থেকে। এবং তখন কি হচ্ছে, প্রথমে একটা হাই প্রেশারে রয়েছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার রয়েছে, এবং তখন কি করছে, জলটা আস্তে আস্তে, জলের প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকছে। কমতে কমতে সাকশন জোনে গিয়ে ওটা কিন্তু দেখা যাবে একটা সময় এই পি স্যাচুরেশন প্রেশারের নিচে চলে যাবে। আমি জলটা এবারে প্রেশার বাড়াচ্ছি, প্রেশার কমাচ্ছি। প্রেশার কমাতে থাকছে কারণ আমি সাকশন জোনের মধ্যে দিয়ে যাচ্ছি, সাকশনের মধ্যে দিয়ে প্রেশার ডাউন হয়ে গেল, ঠিক আছে, পিইতে পৌঁছে যাবে। এবং তারপরে পিইর পরে আবার ওয়াটারটা কিন্তু হাই প্রেশারের দিকে মুভ করছে, তখন প্রেশারটা আবার বাড়বে, ওয়াটার প্রেশারটা বাড়বে এবং বাড়তে বাড়তে ডিসচার্জে চলে যাবে। এটা হচ্ছে পি ডিসচার্জ, পি ম্যাক্স। এখানে আমি পি সাকশন প্রেশার ধরলাম, পিএস সাকশন প্রেশার। এবং যখনই আমি ওই জলটা লো প্রেশার জোনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এই আইতে পৌঁছে যাবে এবং সেই আইতে যাওয়ার পরে তারপরে আবার প্রেশার বাড়তে শুরু করবে। এবং যখন প্রেশার বাড়বে তখন দেখা যাচ্ছে যে এটা আবার ওই স্যাচুরেটেড লাইনটা ক্রস করবে। তার মানে এখানে কী হচ্ছে দেখা যাক। আমি এই লাইনটা বরাবর আছি, সব কিছু জল প্রথমে যখন স্ট্যাগন্যান্ট হচ্ছে তখন এখানেই রয়েছে, পয়েন্টটা পি স্যাচুরেশনে রয়েছে। এবারে যেই আমি প্রেশারটা কমিয়ে দেব, একটা সময়ে গিয়ে প্রেশারটা কমে গিয়ে এই লাইনের নিচে চলে আসবে, পি স্যাচুরেশনের নিচে চলে আসবে। এবং যেই নিচে আসবে তখন লিকুইডটা কিন্তু ভেপার ফর্ম করবে। এবং ভেপার ফর্ম করলে সেই ভেপারটা কোথায় ফর্ম করবে? একটা আইদার জলের মধ্যে করবে এবং ওই ব্লেডের দেওয়ালে কিংবা ওয়ালের, পাম্পের ওয়ালের দেওয়ালে কিন্তু ওই বাবলগুলো ফর্ম করবে। সেই বাবলগুলো ফর্ম করছে এবং বাবল ফর্ম করে এবং কন্টিনিউয়াসলি সেই বাবলগুলো বড় হতে থাকে। বড় হতে হতে একটা পয়েন্টে গিয়ে সেটা কিন্তু ব্রাস্ট করবে। কখন ব্রাস্ট করবে? কন্টিনিউয়াস এই প্রেশারের নিচে যখনই রয়েছে সব জায়গায় কিন্তু ওয়াটার বয়েল করবে এবং অ্যাট দ্যাট টেম্পারেচার যেখানে বয়েল করার কথা নয়, ঠিক আছে, যেহেতু প্রেশারটা ডাউন হয়ে গেছে এই লাইনটা মেনটেন করবে, এই লাইনটা মেনটেন করে প্রেশার ডাউন হয়ে যাবে। প্রেশার ডাউন হয়ে গিয়ে আমার প্রেশার আপ ডাউন হয়ে গিয়ে আমি কিন্তু ভেপার জোনে চলে যাব এবং যেই ভেপার জোনে যাব সঙ্গে সঙ্গে ভেপার ফর্ম করবে। সেই ভেপার বাবলগুলো তখন দেওয়ালে লেগে থাকবে, ব্লেডের দেওয়ালে অথবা পাম্পের গায়ে লেগে থাকবে, ঠিক আছে। এইবারে আবার ডিসচার্জের দিকে যখন জলটা যাচ্ছে তখন প্রেশারটা বাড়তে শুরু করবে। সে প্রেশারটা বাড়তে বাড়তে একটা সার্টেন সময় আসবে, প্রেশারটা ওই স্যাচুরেশন ভেপার প্রেশারের ওপরে চলে যাবে এবং যেই স্যাচুরেশন ভেপার প্রেশারের ওপরে চলে যাচ্ছে কোথায় ল্যান্ড করছে? আমি ল্যান্ড করে যাচ্ছি ইন লিকুইড ফেজ। যখন এটা ডাউন করে যাচ্ছে, এইখানে ডাউন করে যাচ্ছে, তখন আমি ভেপার ফেজে চলে যাচ্ছি। আর যখনই আমি এর থেকে ওপরে চলে যাব তখন লিকুইড তৈরি হয়ে যাবে। আমি দুটো পয়েন্টকে রাখি এম অ্যান্ড এন। এম পয়েন্টে গিয়ে ভেপার, এম পয়েন্টের ডান দিকে ভেপার তৈরি হবে, এন পয়েন্টের ডান দিকে ভেপারগুলো লিকুইডে কনভার্ট হবে এবং লিকুইডে যখনই কনভার্ট হবে ভেপারগুলো ফাটতে শুরু করবে এবং ভেপার ফাটার ফলে একটা শক ওয়েভ ক্রিয়েট হয় এবং সেই শক ওয়েভটা কিন্তু এতটাই বেশি হয়, অনেক সময় প্রেশার শক ওয়েভ যে প্রেশারটা ক্রিয়েট করে সেটা কিন্তু 500 থেকে 550 মেগাপাস্কাল হয়ে যেতে পারে। এটা হিউজ প্রেশার যখন একটা মেটাল অবজেক্টের ওপর লাগছে তখন কি হবে? সেখানে একটা ডেন্ট তৈরি হবে, কারণ ওটা ডিফর্ম করে দেবে এবং যেই ডিফর্ম করবে সঙ্গে সঙ্গে ওই জোনটা, কারণ ব্লেডটা তো কন্টিনিউয়াস ঘুরছে এবং সেই কন্টিনিউয়াস ঘোরার ফলে কন্টিনিউয়াস ওই জলকে সাক করছে এবং ভেপার তৈরি হচ্ছে। এই সাইকেলটা কন্টিনিউয়াস চলতে থাকবে, এটা এইভাবে চলবে, কন্টিনিউয়াস চলতে থাকবে এবং চলার ফলে কি হবে? কন্টিনিউয়াস বাবল হবে, বাবল ওই ব্লেডের দেওয়ালে বাবল তৈরি হবে এবং যখনই প্রেশারটা
স্যাচুরেটেড ভেপার প্রেশারে ওপরে চলে যাবে ডিসচার্জ জোনে গিয়ে, তখন কিন্তু আবার ভেপারগুলো বাবলগুলো কোলাপস করবে, ফলে কন্টিনিউয়াস শক ওয়েভ জেনারেট করতে থাকবে। আর ওই যে দেওয়ালের ওপর একটা দাগ হয়ে গেল, সেই দাগগুলো কিন্তু নেক্সট যে বাবলটা তৈরি হবে সেটার কিন্তু নিউক্লিয়েশন করতে হেল্প করে, ঠিক আছে। ফলে একই জায়গায় প্রায় অলমোস্ট একই জায়গায় বারবার বাবল তৈরি হবে এবং বাবল কোলাপস করবে এবং বারবার শক ওয়েভ জেনারেট করবে। করতে করতে একটা সময় দেখা যাবে যে ব্লেডটা ভেঙেও যেতে পারে, কিন্তু কন্টিনিউয়াস ঘুরছে তো একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে এবং একটা পিট তৈরি হচ্ছে, সেই পিটটা কিন্তু ট্রায়াক্সিলিটি দেবে এবং ভেঙে যেতে পারে, তাই তো। তার মাঝখানে আবার করোশনও হতে পারে। করোশন কেন হবে? কারণ যখনই আমার ওই ডিফর্মেশনটা হচ্ছে, ফলে ওখানে একটা হাই এনার্জি জোন ক্রিয়েট হচ্ছে এবং হাই এনার্জি জোন ক্রিয়েট হওয়ার ফলে সেই জোনটা যখনই আমি দেখি একটা মেটাল সারফেসে একটা কোনো জায়গায় স্ট্রেসড আছে, একটা জায়গায় আনস্ট্রেসড আছে, স্ট্রেস জোনটা কিন্তু করোশন সাসেপ্টেবল হয়ে যায়, সেখানে করোশনও হবে। তার মানে ওয়্যার এবং করোশন দুটো মিলিয়ে কন্টিনিউয়াস এই ডিগ্রেডেশনটা হতে হতে একটা সময় গিয়ে ব্লেডটা ভেঙে যাবে, ঠিক আছে, এবং এফিসিয়েন্সিটাও কমে যাবে, জল তোলার এফিসিয়েন্সি যেটা সেটা কমে যাবে, কিন্তু ব্লেড কিন্তু কন্টিনিউয়াস একই স্পিডে ঘুরে যাবে, ঠিক আছে। এবং দেখা যায় যে পাম্প পুরনো হয়ে গেলে পাম্পের আওয়াজ বাড়তে থাকে, অনেক বেশি আওয়াজ করে, কিন্তু জল তুলতে হেল্প করে না। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় খাটাখাট করে একটা আওয়াজ হয়, ব্লেড অনেক সময় ভেঙে গিয়ে সেই ব্লেডটা কন্টিনিউয়াস ওই চেম্বারের মধ্যে, মেটালিক চেম্বারের মধ্যে ঘুরতে থাকে, ঠিক আছে। এটা একটা ডিফর্মেশন প্রসেস এবং ডিফেক্ট জেনারেশন প্রসেস ইম্পেলার ব্লেডের ক্ষেত্রে। সেটা হচ্ছে শিপের এর ক্ষেত্রেও লাগে, শিপের যে ব্লেডটা ঘোরে যেটা শিপটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে ক্যাভিটেশন ডিফেক্ট হতে পারে, ঠিক আছে। তো এটাও একটা ডিফেক্ট, সেটা হচ্ছে ওই ওয়াটার ফেজ ডায়াগ্রাম দিয়ে বোঝা যায়। তার মানে আমরা দেখলাম যে ফেজ ডায়াগ্রাম শুধু আমরা ড্র করার জন্য করছি না, আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলকেও এক্সপ্লেন করতে হেল্প করছে এবং সেই অনুযায়ী আমরা অনেক সময় আমাদের প্রোটেকশন ডিভাইসও বানাতে পারি। যেমন এইখানে যদি দেখি এই ক্যাভিটেশনের ক্ষেত্রে সামহাট যদি আমি এই পি স্যাচুরেশন প্রেশারে যদি এইটা অপারেট করি, আমি যদি প্রেশার লাইনটাকে, প্রেশার যে ভেতরে যে সাকশন প্রেশারটা তৈরি হচ্ছে, সেই প্রেশারটাকে যদি আমি যেমন করে হোক একটা কোনো ডিজাইন প্যারামিটার ডিসাইড করে প্রেশার লাইনটাকে যদি আমি উপরে রাখি, তাহলে কখনই আমার বাবল তৈরি হবে না এবং ফলে ক্যাভিটেশন ড্যামেজও করা যাবে, প্রিভেন্ট করা যেতে পারে, ঠিক আছে। এটা একটা কারণ। অনেক সময় বেটার মেটেরিয়াল, যে আমার ক্যাভিটেশন হচ্ছে, বাবল হচ্ছে, যদি আমি মেটেরিয়ালটাকে খুব স্ট্রং বানাই, তাহলেও কিন্তু ক্যাভিটেশন ইরোশন অনেক ক্ষেত্রে কম করা যায়, ঠিক আছে। ফলে অনেক রকম প্রসেস আমরা ডিভাইস করতে পারি, আমরা ডিজাইন করতে পারি, যেটা আমাকে ক্যাভিটেশন প্রোটেকশনটা দেবে। কিন্তু যদি এই প্রসেসটা হয় তাহলে কিন্তু ক্যাভিটেশন একটা সময় হবেই হবে, ঠিক আছে। কিন্তু সেটা আমরা মিনিমাইজ করতে পারি। সেই মিনিমাইজ করার জন্য কিন্তু আমাদের ফেজ ডায়াগ্রামটা কাজে লাগছে, যে কতটা আমি প্রেশার ড্রপ করব, কোনখানে আমি আছি ফেজ ডায়াগ্রামে, সেটাও কিন্তু ডিসাইড করছে, তাই তো। তার মানে আমরা দেখছি যে ফেজ ডায়াগ্রাম সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেমে ওয়াটারে যতই সিম্পল হোক, এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা ফেজ ডায়াগ্রাম। আমরা সেই কমপ্লিকেশনের মধ্যে যাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটে লাইনেই কিন্তু আমরা কোনো না কোনো এক্সাম্পল পাচ্ছি। সেই এক্সাম্পলগুলো আমরা ডে টু ডে লাইফে দেখতে পাই এবং সেটা ফেজ ডায়াগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। তা আমাদের আপাতত এখানেই শেষ করা যাক। আমরা পরের ক্লাস থেকে, যদিও বলেছিলাম যে সলিউশন থার্মোডাইনামিক্সটা আজকে ক্লাসে ধরে ফেলবো, কিন্তু আপাতত এখানেই শেষ করা যাক। আমরা পরের ক্লাস থেকে সলিউশন থার্মোডাইনামিক্সটা আলোচনা শুরু করব। ধন্যবাদ।